হবিগঞ্জের পৈল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের যে মাঠ প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। আপনারা জানেন প্রতি শুক্র এবং শনিবার বিকেলের এই অনুষ্ঠান। আমরা মূলত নারী স্বাস্থ্য নিয়ে কথা বলে থাকি। আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন, আর প্রত্যন্ত এলাকায় আমরা সংযুক্ত হই, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে আমরা সংযুক্ত হই মায়েদের সঙ্গে, যারা আমাদেরকে দেখতে পারেন, যাদেরকে আমরা দেখতে পারি, এবং তারপরে আমরা এক ধরনের যোগাযোগ স্থাপন করি। তারা তাদের মনের কথা বলেন, তাদের চিকিৎসার যেসব সহযোগিতা লাগবে সেগুলো নিয়ে প্রশ্ন করেন। আমাদের স্টুডিওতে যে বিশেষজ্ঞ থাকেন তিনি অনেক সময় প্রেসক্রিপশন দিয়ে থাকেন ও পরামর্শ দিয়ে থাকেন। এই হলো কানেক্টিং বাংলাদেশ। এই কানেক্টিং বাংলাদেশে সবটুকু বোধহয় যোগাযোগটা হয় না, কোথায় জানি একটু ক্ষেত থাকে, কোথায় জানি একটু ছেদ থাকে। সেই ছেদটা দূর করবার জন্যই বোধহয় কাছাকাছি এসে বসতে হয়, ধরে দেখতে হয়, ছুঁয়ে দেখতে হয় এই মানুষগুলোর ভালোবাসা। এই ভালোবাসা অনেক সময় আমরা জড়ো করে নিয়ে যাই স্টুডিওতে, যেখান থেকে আবারও অন্য জায়গায় যারা বসে দেখেন তাদের জন্য কিছুটা ছোঁয়া দিতে পারি তথ্য প্রযুক্তির মাধ্যমে। সেই হিসেবেই আমরা আজকে একেবারে সরাসরি মাঠে এসে বসেছি, হবিগঞ্জের পৈলের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্র। এবং এই কেন্দ্রটি এই সিলেট বিভাগের একটি সফল কেন্দ্র হিসেবে আমরা জানি, অনেকবার পুরস্কার পেয়েছে এবং মডেল বলা যায়। প্রতি মাসে প্রায় ৭০-৭৫টি নর্মাল ডেলিভারি হয়। মায়েরা, প্রসূতি মায়েরা এখান থেকে সেবা নেন এবং বাচ্চারা, নবজাতকদের সেবা দেওয়া হয়ে থাকে। যাই হোক, এইগুলো আমি তথ্য পেয়েছি, কিন্তু যারা নিয়মিত এই কেন্দ্রটিকে এরকম একটি মর্যাদা দিয়েছেন, যাদের শ্রমে, ঘামে এবং ভালোবাসায়, তারা তো আমাদের সঙ্গে রয়েছেন। তাদের একজনের সঙ্গে আগে একটু কথা বলবো, তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি। মায়েরা যারা আছেন তারা তাদের নানান প্রশ্ন নিয়ে এসছেন, মূলত চিকিৎসা সেবাই নেবেন। এবং ডাক্তার সুস্মিতা সাহা আছেন আমাদের সঙ্গে, তিনি হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার। তিনি তাদেরকে পরামর্শ দেবেন। আর এই কেন্দ্র সম্পর্কে মায়েদেরকে যেভাবে উদ্বুদ্ধ করা হয়, পরিবার পরিকল্পনা বিষয়ে তাদেরকে যেভাবে জ্ঞান দেওয়া হয়, পুরো কার্যক্রমটি নিয়ে আমরা একটু নূরজাহান আপার কাছ থেকে শুনবো। আগে নূরজাহান আপার সম্পর্কে একটু সিক্রেট একটু জেনে নিতে চাই। 24 বছর কাজ করেন, আমি আগে একটুখানি শুনেছি 24 বছর চাকরির বয়স। আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করেছি আপনার তাহলে বয়স কত। মেয়েদের তো বয়স জিজ্ঞেস করতে হয় না, কিন্তু দেখতে এত সুইট, এত সুন্দর, এত ছোট, এত মিষ্টি, এটা রহস্য কি? মানে কাজটা খুব আনন্দ করে করেন এই জন্য বয়স বাড়ে নাই? আসলে ম্যাডাম, কাজ করলে মানুষের বয়স বাড়ে না। মানে এটা তো একটা ব্যায়াম, এক্সারসাইজ আমি যেটা করি। এবং মায়েদের জন্য মূলত রাত দিন 24 ঘন্টায় আমাকে কাজ করতে হয়। আর এই যে কারণে আসলে খাওয়া দাওয়া আমার ঠিক মতো হয় না, রেস্ট ঠিক মতো হয় না, এই কারণেই সম্ভবত আসলে স্লিম হয়ে আছি। স্লিম না, সুন্দর হয়ে আসেন। হ্যাঁ, মানে খুবই মানে একেবারে চিরযৌবনা, সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, 24 বছর যিনি নাকি এই সার্ভিসটা করছেন, আমরা যদি একেবারে প্লাস মাইনাস ধরে নিই, মানে অনেক কম বয়সে ধরলেও সেই হিসেবে অনেক সুন্দর আসলে। মানে ওই যে কাজের এক ধরনের স্যাটিসফ্যাকশন। সবচেয়ে বড় কথা, মানুষের দোয়া এবং ভালোবাসাই হয়তো আমি ভালো আছি, সুস্থ আছি। কারণ আমি করি 24 ঘন্টা আমি মায়েদের জন্য। আমি রাতও দেখি না, দিনও দেখি না, সারাক্ষণ আমি ওদের পাশে আছি। এবং ওনারা আমার সামনেই তো আছে, মারা। ওনাদের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন যে আমি আমার জীবনের চাইতে বেশি প্রাধান্য দিই ওনাদের সুস্থতা। যে মানে আমার আসলে মানুষের ভালোবাসা এবং ভালো লাগা, এই দোয়াই আমি বেঁচে আছি, আসলে ভালো আছি। কি সুন্দর, কি সুন্দর। আমি নূরজাহান আপা, আমি আপনাকে একটা মানে অভিজ্ঞতা শোনাই। এই অনুষ্ঠানটি আমরা করি, অনেক দিন ধরে করি। সম্প্রতি আমরা মানে এত কাছাকাছি গিয়ে বসতে পারিনি, বরং দূর থেকে সংযুক্ত হয়েছিলাম। ছিটমহলের কথা তো নিশ্চয়ই জানেন, যে মানে আমাদের দেশের মধ্যে অন্য দেশের ভারতীয় ভূখণ্ড এতদিন ধরে যেটা ছিল, সেই ছিটমহলের একজন, মানে আরেকজন বোধহয় নূরজাহান আপার মতন একজন, যে নাকি কাজটাকে মনে হয় যে ভালোবাসে, সেরকম একজন মায়ের সঙ্গে কথা বলছিলাম। উনি অনেক বয়স্ক, এবং আমার অনুষ্ঠান প্রায় শেষ, তিনি হঠাৎ করে বললেন যে আমি একটু তোমার সাথে কথা বলবো। মানে আমি তো স্টুডিওতে, তাও বলছে যে তোমার সাথে কথা বলবো। এবং ওনার কথা, উনি ছিটমহলে, উনি এতদিন ওই ভারতীয় ভূখণ্ডের ছিলেন, বাংলাদেশে। মানে এইটা ছিটমহলটা তো আমরা বুঝি যে এই বাউন্ডারিটা দেওয়া, কোনো বাউন্ডারি নাই,
এখান থেকে এইটুকু গেলে ওইটা বাংলাদেশ, সুতরাং ওরা কোনো চিকিৎসা সহযোগিতাও পাবে না। তো সেই ভদ্রমহিলা নিজে নিজে শিখেছেন কিভাবে প্রসব করাতে হয় ইত্যাদি, এবং তাদের ওই কমিউনিটির মধ্যে তিনি এটা দিয়েছেন। তার মা, তার দাদি, তার নানি, এরকম বংশ পরম্পরায় উনি এই কাজটা করেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে খালা, এতদিন ধরে এই কাজটা করছেন, কেমন লাগে? বলে যে আমার তো দোয়া আছে, আমার দাদি, তার বড় দাদি, তারা সবাই এই কাজটা করতো এবং সবাই মনে করতো যে এই কাজটা করি, মহিলাদেরকে সহযোগিতা করি, একদিন যদি আল্লাহ যদি আমাদেরকে দোয়া করে, যদি আমাদেরকে ইয়ে দেয়, আমরা যেন বাংলাদেশ দেখতে পারি। এবং উনি অনেক গর্বিত, উনি বাংলাদেশ পেয়েছেন। উনি এখন বাংলাদেশের দাসের ছড়ার একজন নাগরিক, বাংলাদেশের নাগরিক। এবং উনি বলেছেন যে 70 বছর ধরে আমি এই কাজটা করছি, ভালোবেসে করছি, এই কারণে আমি বাংলাদেশ দেখে যেতে পারলাম। উনি আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন যে বাংলাদেশে আসো, আমরা মানে ওরা বলে নতুন বাংলাদেশ ওদের। যাই হোক, অনেক ভালো লাগলো কথা বলে। আমরা একটু শুনি, এখানে যে অনেক মা খালারা অনেকেই আছেন। কে বলবেন প্রথমে? আসেন, নামটা বলবেন। হ্যাঁ, নামটা বলবেন, কি অসুবিধা সেটা বলবেন। নাম অরুণা, ষোলক হাজলি, মুগগাঁও। জি, 5 হ্যাঁ আছি, মাসে মাসে আইছে। হ্যাঁ হ্যাঁ দেখছেন, উর্জনা পায়। এখন কি সমস্যা নিয়ে আসছেন? এখন তো সুস্মিতা দি বলবে। এখন দিদিরে বলেন কি সমস্যা? এই যে ব্যথা করে, তলপেট আটকাত খায়, ব্যথা করে, পুরো শরীর ব্যথা, শরীর দুর্বল, শরীর মাথা ঘুরায়, চোখ মুখ আন্দারে আহে। ওষুধ কি খান? কিছু খাইছি না এখন। এখন ওষুধ খান নাই 5 মাস? জি। ইয়ে ভালো আছে, বাচ্চার অবস্থা ভালো? ঠিক আছে, ভালোই। হ্যাঁ, আমরা একটু সুস্মিতাদির কাছে শুনি। ধন্যবাদ। আমরা বলি যে পুরো 9 মাস 7 দিন ডেলিভারির সময়, এই সময় প্রতিটা মাকে কমপক্ষে 4 বার ডাক্তারের পরামর্শ নিতে হয়। এটাকে বলা হয় অ্যান্টিনেটাল কেয়ার। এই 4 বারে তাকে আমরা বিভিন্ন তার শারীরিক পরীক্ষা করি এবং কিছু স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। মায়ের গর্ভেই শিশুর 70% মস্তিষ্ক পরিপূর্ণতা পায়। মা যদি ওই সময় নিজের যত্ন নেয়, তাহলে একটা সুস্থ সন্তান আমরা পেতে পারি। সেজন্য কিছু পরামর্শ নিতে হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এবং প্রথম থেকে সবাইকেই বলি, যখন আমরা প্ল্যান করব যে হ্যাঁ আমি বাচ্চা চাচ্ছি, তার যদি আগে থেকেই আমি কিছু চিকিৎসা নিতে পারি, তাহলে মস্তিষ্কের কিছু বিকলাঙ্গতা থেকেও আমরা কিন্তু রক্ষা করতে পারি আমাদের শিশুদেরকে। এই যে আপনি বললেন আপনার মুখে ঘা, শরীরে চুলকানি, এগুলো আপনার শরীরের অপুষ্টিজনিত কারণেই মুখে ঘা হয়েছে। এই অপুষ্টি আপনাকে খাবারের মাধ্যমেও দূর করতে হবে এবং সাথে কিছু বাড়তি ওষুধ দিতে হবে, কারণ খাবারের মাধ্যমে মায়ের পরিপূর্ণ পুষ্টির চাহিদাটা মেটানো সম্ভব না। সেজন্য আপনি অবশ্যই আমাদের কাছে আসবেন। যেটা প্রয়োজন সেটা হচ্ছে আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্সের একটা কম্বিনেশন ওষুধ এবং ক্যালসিয়াম। এখন প্রায় 1000 মিলিগ্রামের ক্যালসিয়াম নিতে হবে। সাথে তো খাওয়া দাবার বাড়তি খাবার খেতে হবে, প্রচুর পানি খেতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই সময়ে মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক কমে যায়, সেই জন্য কিন্তু মুখে ঘা এবং শরীরে চুলকানি হয়। মাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, প্রতিদিন গোসল করতে হবে এবং যদি কোনো ধরনের সংক্রমণ হয়, চর্মরোগ হয়, সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। অনেক ধন্যবাদ। তারপরে কে কথা বলবেন? আমরা যেহেতু এখানে বসছি টেলিভিশন অনুষ্ঠানটার জন্য, আর আপনাদের যে সব অসুবিধাগুলা, যেই ধরেন একটু রোগের কথা বললেন বা গর্ভবতী মায়েরা এখন কি করবেন, সেগুলো নিয়ে পরামর্শ দিচ্ছেন সুস্মিতা, ডক্টর সুস্মিতা অথবা নূরজাহান আপা, ওইদিকে কল্পনাদের সঙ্গেও আমরা কথা বলবো। ওনারা যে পরামর্শগুলো দিবেন, সেই পরামর্শগুলো আমরা প্রচার করছি যাতে বাংলাদেশের অন্যান্য জায়গায় যারা বসে এই অনুষ্ঠানটি দেখছেন,
তারা একটু উপকৃত হতে পারেন। আর আজকে এখানে বসে অনুষ্ঠান করার সুবিধা যেটা, সেই সুবিধাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অন্যদিন অন্য জায়গায় আমরা যখন অন্য গ্রামে গিয়ে কথা বলতে থাকি তখন খালি ওই ওষুধটা লিখে দেয় আর ওনারা গিয়ে ফার্মেসি থেকে কেনে। আর আজকে যেহেতু আমরা যে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে বসছি, উনি যে ওষুধের কথা বলছেন যতটুকু আছে এখানে সেটুকু আপনারা পেয়ে যাবেন। ওষুধ দেওয়ার সময় নিশ্চয়ই এখানে যারা আছেন ওষুধের ব্যবস্থা করবেন, একটু প্রেশার মাপবেন আপনাদের, আর যেগুলো ধরে দেখতে হয়। তারপরে নূরজাহান আপা একটু যে প্রসূতি মায়েদেরকে তাদের মানে বাচ্চার পজিশন দেখে দেওয়া, এগুলো সব কিছু করে দিবেন। হ্যাঁ, তার আগে আমি একটু কল্পনাদির অভিজ্ঞতা শুনি এখানকার। আপনি এখানে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে 30 বছর ধরে কাজ করছেন। মানে আমার প্রশ্ন যে পরিবারটাকে ছোট রাখার ব্যাপারে আমরা তো মেয়েদের কাছে, আপনারা তো মানে বাড়ি বাড়ি মেয়েদের কাছে মেয়েদেরকে সচেতন করা, মেয়েদেরকে নানান পদ্ধতি দেওয়া, এই কাজটাই করছেন। 30 বছরের অভিজ্ঞতা আপনারা কি বলে? আমরা খুব ছোট দেশ, তারপর অনেক মানুষ, অনেক পপুলেশন। হ্যাঁ, মেয়েরা কি ঠিকঠাক করে মানছে না, নাকি কোথাও কোনো ঝামেলা, নাকি যতটুকু কন্ট্রোলের মধ্যে আছে, যতটা ভালো আছে মেয়েদের জন্যই আছে, কোনটা বলবেন? আমাদের মায়েরা তো এখন মোটামুটি অনেকটাই অগ্রসর হইতেছেন এবং পদ্ধতি নিতেছেন। আমরা আসলে পরি ওনাদেরকে কাউন্সিলিং করি। আমাদের 7টা পদ্ধতি আছে, সবগুলা সম্বন্ধে ওনাদেরকে বলি, তখন ওনারও করেন, সিলেক্ট করেন। কোনো কোনো মা আছেন আমাদেরকে বলেন যে আপনারা বলেন আমরা কোনটা নিব, নিলে আমাদের ভালো হবে। এই ভাবে আমরা কাউন্সিলিং করি এবং মায়েরা পদ্ধতি নেন। দীর্ঘমেয়াদী যে পদ্ধতিগুলো আছে স্বামী নিতে দেয় না, অনেক অনেক মাইশা বলেন। তারপর আমরা বলি যে একটু নিয়ে আসেন, ওনারা নিয়ে আসলে পরে আমরা বলবো, তো ওনারা আর আসে না। বারবারই আমার অনেক সময় মনে হয় যে এই পরিবারটাকে ছোট রাখা বা সন্তান তো একজন পুরুষ এবং নারী দুজনেরই ভূমিকা থাকে। সন্তান না নেওয়াতেও তো দুজনেরই ভূমিকা থাকবে। আমরা যদি মনে করি যে দেশের অগ্রগতিতে যে এখন মেয়েরা পুরুষরা আটকে রাখে, তারা পদ্ধতি নিতে দেয় না, তারা আপনাদের কাছে আসতে দেয় না, কিন্তু তারপরেও যতটুকু অর্জন হয়েছে তারা চুপি চুপি আসে, স্বামীর অমতে, শাশুড়ির অমতেও এসে তারা যেই পদ্ধতিতে নিয়ে সংসারটাকে ছোট রাখার চেষ্টা করে, ভালো রাখার চেষ্টা করে, নিজেরা সুস্থ থাকার চেষ্টা করে। আমরা কি আসলে পুরুষদের সচেতন করার কর্মসূচিটা খুব ঢিলাঢালাভাবে নিছি, নাকি মনে করছি যে এটা মেয়েদেরই ইস্যু, একলা মেয়েই বাচ্চা করে উৎপাদন করে, নাকি কি বলবেন? আসলে ম্যাডাম বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় যেমন মা সমাবেশ হয়, সারা বাংলাদেশ জুড়ে হয় মা সমাবেশ। আমার মনে হয় বাবা সমাবেশ হওয়া উচিত, যেখানে বাবারাও সচেতন হবে। বাবারা অনেকাংশে নিজেদের দায়িত্ব, অনেক বাবারই দায়িত্বের কারণে পারে না, ওনারা ব্যবসা বাণিজ্য, ওনাদের চাকরি নিয়ে বেশি বিজি থাকে, সংসার সব দায়িত্বের জন্য পারে না। আবার অনেকে আছে অবহেলা। আমি এটা একদমই মানবো না যে বিজি থাকে কারণে, মানে ধরেন আপনি সিদ্ধান্ত নেবেন যে পরিবারটা ছোট রাখবেন, আপনি আর মানে 2টা বাচ্চার বেশি নেবেন না। সে সিদ্ধান্ত একটা মেয়ে যতই ব্যস্ত থাকুক সে সিদ্ধান্ত নিতে পারে, একটা বাবাও নিতে পারে। বরং পুরুষদের জন্য তো অনেক সহজ এই সিদ্ধান্তটা নেওয়া যে তার সংসারটা ছোট রাখবে, সন্তান। এই জন্যই বাবা সমাবেশ হওয়া উচিত। সব বাবাদের সচেতন করা উচিত যে দায়িত্বটা শুধু মায়ের না, বাবারও। দুজনে মিলেই সংসারটাকে সুন্দর রাখতে হবে। আমি বলবো দায়িত্বটা বাবাদেরই হওয়া, ছেলেদেরই, পুরুষদেরই হওয়া উচিত। আমরা বোধহয় একটু অন্যভাবে ক্যাম্পেইন বারবার করে মেয়েদের উপর দায় দিয়ে দিচ্ছি সব কিছু। যাই হোক, ভুগতেও হয় মেয়েদেরই, তাই না? আচ্ছা, এখানে আরেকজন ভুক্তভোগী যে রোগের কথা বলবেন। আসসালামু আলাইকুম। মোসাম্মদ রুফিয়া খাতুন। আমার সমস্যা কোমরে ব্যথা করে। আমার 3টি ছেলে লাইগেশন জি। আমি একটু জিজ্ঞেস করি, মানে লাইগেশন করানোর পরে থেকে ব্যথা করে নাকি এখন ব্যথাটা শুরু হয়েছে? ব্যথাটা শুরু হয়েছে, খাটার কোনো সমস্যা নাই, শরীরের সমস্যা আছে। এটা কিন্তু ভালো। মানে অনেক জায়গায় আমরা মানে এরকম ধারণা অনেক দিন পরে, হয়তো লাইগেশন করিয়েছেন 7 বছর আগে, যে কোনো ব্যথা জর্জারি হলেও মনে করে কি আচ্ছা এই যে কাঠি, ওনারা কাঠি ভরা বলে, তাই না? এবং অনেকে মনে করে যে কাঠি বসছে তো এই জন্য এখন 7 বছরের পরে ব্যথা করছে। কিন্তু উনি অনেক ভালো, উনি একদম পরিষ্কার করে বলছে যে লাইগেশনের সমস্যা নাই,
কিন্তু শরীরের সমস্যা, অন্য কোনো কারণে হয়তো কোমরে ব্যথা, ওনার কোমরে ব্যথা, সেগুলো নিয়ে ডক্টর সুস্মিতার কাছে শুনবো। কিন্তু আমি একটু আপনার কাছে শুনতে চাই, এই যে পদ্ধতি নেবার পরেও একটু অনেক সময় নতুন করে এক এক রকমের ধারণা তাদের তৈরি হয়। এই বুঝি পদ্ধতি নেওয়ার কারণে আমি বুড়িয়ে গেলাম, বুড়ো হয়ে গেলাম, অথবা আমার সব শেষ হয়ে গেল, এরকম নানা রকমের ধারণা হয়। জর্জারি হলো এই পদ্ধতি নেওয়াটার উপরে দোষ দেয় কেন, কারণটা কি? আমার নাম হইল মমতা সাহানা, পরিবার কল্যাণ সহকারী। আমি 2-এর ক ইউনিটে আছি। আমি প্রায় শেষ পথে, 2020 সালে মার্চে আমি চলে যাব। এরই ভিতরে আমি অনেকবার জি থাকবেন আমাদের সঙ্গে, বর্তমানে আছি। আমি অনেকবার পুরস্কার প্রাপ্তি এই ডিপার্টমেন্ট থেকে। তা আমার অনেক ক্লায়েন্ট ছিল, অনেক পুরুষ বন্ধাকরণও ছিল, মহিলা বন্ধাকরণ ছিল। এখন আমি গ্রামে দেখছি আমার অনেক ক্লায়েন্ট আছে। ওই যে বর্তমানে একটা আমার কপারটি রুগী আছে আপনার পাশে বসা, ওই মহিলাটা জোরপূর্বক ওনার স্বামীকে রাজি করাইতে পারে না, কপারটি করবে না। কপারটি করলে নারী মুখে নাকি গা হয়ে যাবে, এই হবে সেই হবে। উনি আমার পাশের অংশের বাড়ি, ওনাকে আমি বলছি যে আমি তোমার পাশে আছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোনো সমস্যা হয় আমি দেখে নিব এটা। এবং আমার নুরজান আপা আছে, পাশে আছে। এখন প্রায় 2 বছর উপরে হয়ে যাইতেছে, কপারটি করছে, কোনো সমস্যা নাই। তবে তলপেটে ব্যথা হয়, তার নাকি সাদা স্রাব ভাঙে। কপারটির সঙ্গে তো তলপেটে ব্যথার বা কপারটির কি কোনো সম্পর্ক আছে? আছে, আছে আপা। সেটা সুস্মিতা নিশ্চয়ই হ্যাঁ, আমাদেরকে ওষুধ দিবেন। তো বলতেছে ওইটা খুলে ফেলতো। তা আমি মানে ওনাকে অনেক অনুরোধ করে দইরা রাখছি, মাঝে মধ্যে ওষুধপত্র দেওয়াই, তারপরে খাইলে পরে একটু কমে ব্যথা ট্যাথা। আজকেও আমাকে বলতেছেন, তাই আমি বললাম চলে এখানে একটা প্রোগ্রাম হবে, টিভিতে দেখাইবে, তুমি নিজে কথা বলবে তোমার কি সমস্যাটা। তাইলে ওনার কাছে শুনি, বাসায় কি অত্যাচার করে, এই কপারটির জন্য কি অত্যাচার করে কয়দিন ধরে, আর স্বামী কি করেন, কয়টা বাচ্চা, সব বলেন। স্বপ্না রানী বৈদ্য, আচ্ছা, স্বামী কি করে? ডেকোরেটর কাজ। ডেকোরেটর। কয় বাচ্চা? 2 বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। বাহ, স্কুলে যায় তো তারা? যায়, মেয়ে 8 পড়ে, ছেলে 2 পড়ে। বাহ, কি সুন্দর। তাহলে এখন তাহলে স্বামী ঝামেলা করে কেন? তা প্রথম করছিল, এখন তো আর কই নাই তা। এখন বুঝলেইছ। তা এখন আমার সমস্যা এইটাই, কোমরে ব্যথা করে, পেটের তলে ব্যথা করে, গ্যাস্ট্রিক, অতটুকু। অস্থায়ী পদ্ধতিগুলো যাদের বাচ্চা চায় তাদেরকে আমরা দেই, আর স্থায়ী পদ্ধতি যাদের পরিবার সম্পূর্ণ হয়ে গিয়েছে, যারা বাচ্চা চায় না, তাদেরকে আমরা অস্থায়ী পদ্ধতি দিই। তো উনি যেটা চেয়েছে, আপনার কয়টা বাচ্চা? 2টা বাচ্চা। যদি আপনি আর বাচ্চা না চান, তাহলে আপনার জন্য স্থায়ী পদ্ধতি ভালো হবে। তারপরেও যদি কপারটির কোনো সেই রকম পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম, এটা খুব সেফ একটা, এর মধ্যে কোনো ধরনের ওষুধ নেই। হ্যাঁ, এটার অন্যভাবে এটা জন্ম নিয়ন্ত্রণটার হিসেবে কাজ করে। এর মাথায় একটা সুতা আছে, এই সুতাটা একটু প্রতি মাসেই একটু দেখতে হবে সুতাটা ঠিক জায়গায় আছে কিনা। এর মাধ্যমে কিন্তু ইনফেকশান হওয়ার চান্স খুব কম। প্রতি মাসে মাসিক চক্র হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকে, এবং এই মাসিকের সময় যে মহিলারা, গ্রামের মহিলারা কাপড় ব্যবহার করে, সেখান থেকে কিন্তু জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেই জন্যই কাপড় ব্যবহার না করে যদি আমরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করি, তাহলে আমরা জরায়ুর যে প্রদাহ রোগ, সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং এই জরায়ুর প্রদাহ থেকেই কিন্তু তলপেটে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি। আপনার যে পরামর্শ সেটা তো আপনি বুঝতে পেরেছেন। আর আপনাকে যদি কোনো ওষুধ লাগে, নিশ্চয়ই এরপরে আমরা এই অনুষ্ঠানের পরে বারবারই বলছি যে এই অনুষ্ঠানের পরে সবাইকে দেখবেন, এবং যাদের যা ওষুধ লাগে বা যে সাপোর্ট লাগে এখানকার চিকিৎসকরা সেটা দেবেন। পেছনে আর কে কথা বলবেন? খালা কিছু কইবেন নাকি? আমার সমস্যাটা তলপেতো ব্যথা করে, সারা তলপেতো যন্ত্রণা করে, আর কোমরে ব্যথা বেশি করে, আটটা ওইটা হার হইলে মাথা ঘুরায়, ও আটকা জানটা গিরগিরি করে, পাওয়ার চিরা নেই, 8টা ব্যথা করে, 8টা এইভাবে তুইলেও যন্ত্রণা করে, লম্বা হলেও যন্ত্রণা করে। আসলটা ভাত খাইতে গেলে উতলি ভাত তুই খাই, তে ওই তার জন্য অশান্তি করে। আচ্ছা,
এই কোনো পদ্ধতি নিছেন, কোনো পদ্ধতি নিছেন? কি Ligation পদ্ধতি? করছি। Ligation করেন। লাইকেশন আচ্ছা, আপনার কথা তো শুনলাম। ডাক্তার আপনাকে ভালো করে দেখে এই যে কাগজটা নিয়ে আসতেন তো, তাই না? আচ্ছা, কার্ড। আচ্ছা, ঠিক আছে। আপনারটা একেবারে এই যেই সমস্যা সেই সমস্যার ওষুধ দিয়ে দিবে এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে। হ্যাঁ, একটু পরামর্শ। আমরা যখন আসলে আউটডোরে প্রতিদিন 300-400 রুগী দেখি, মহিলা রুগী, প্রতিটা মহিলারই কখনো না কখনো কোমরের ব্যথা নিয়ে আসবে। এটা একটা কমন সমস্যা। তো এই কোমরের ব্যথা অনেক কারণ। প্রথম একটা কারণ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতির জন্য হাড়ের ক্ষয়জনিত রোগে কোমরের ব্যথা হয়ে থাকে। মহিলারা তো মা হয়, তাই না? আর এই যে বাচ্চাটা তৈরি হয়, বাচ্চার হাড়গুলো যে গঠন হয়, সেটার জন্য হাড় কি দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা সে কোত্থেকে পায়? মায়ের কাছ থেকে পায়। তো মা যদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার না খায়, বাইরের ক্যালসিয়ামও সাথে নিতে হয়, এগুলো যদি না করে মায়ের শরীরে একটা ঘাটতি থেকে যায়। সেই ঘাটতি থেকে মায়ের হাড়ের ক্ষয়রোগ হয় এবং সেখান থেকে কোমরের ব্যথা সৃষ্টি হয়। এছাড়াও গৃহস্থালির কাজ থাকে, অনেক সময় মাংসপেশির পেশিসমূহের সংকোচনের কারণেও কোমরে ব্যথা হতে পারে। জরায়ুর সংক্রমণ রোগের থেকেও কোমরে ব্যথা হতে পারে। আর কেউ? আপনি? আসসালামু আলাইকুম। এই তো আরেকটু সামনে। আমার নাম পেরা বেগম। ইন্ডাকশন ব্যবহার করি, করার পরে আজকে মন্ডালে 10 বছর হইব। 10 বছর হন তো লইছি। মুখা শরীরটা আমার পাওয়াত ফুলে, সাবাই খামরা জিলকা, কোমর ব্যথা করে। কিতা কি সমস্যাটা? আচ্ছা, এটা কি ইঞ্জেকশন নেওয়ার পর পরই ব্যথা শুরু হয়েছে নাকি এখন শুরু হয়েছে? চুলকায়, ঝিনঝিন করে, এটা এখন শুরু হয়েছে, ইদানিং শুরু হয়েছে? এখানে আস্তে আস্তে হইতেছে কি এখন কেউ কি বলছে নাকি পেয়ারা আপা যে আপনারা যে পদ্ধতি ব্যবহার করেন, তারপরে ইঞ্জেকশন নিছেন, এই কারণে আস্তে আস্তে ঝিনঝিন করতে পারে, ব্যথা হইতে পারে, এগুলি কি কেউ কয়ে দিছে নাকি নিজের মনে মনে হয়? মনে নিজের মনে মনে। তা আপনি দিকে অর্ধেক ডাক্তার হয়ে গেছেন। যারা নাকি ইঞ্জেকশন নেয় নাই, আমি যতটুকু আমার বুঝ আর কি, নিশ্চয়ই ডাক্তার আপা, তারপরে এই যে নূরজাহান আপা আমাদেরকে আরও পরিষ্কার করে বলে দিবে। 10 বছর পরে আপনার এখন এই যে ঝিনঝিন করে, একটু শরীরটা কেমন লাগে, কোমরটা ভারী লাগে, একটু ব্যথা লাগে, এটা তো বয়স হইলে আস্তে আস্তে তো সবারই নানা রকমের কিছু শুরু হয়। বড় হয়েছে, ছোট বাচ্চা 12 বছর হয়ে গেছে, আর বড়টা তো এগুলা 20 বছর, এগুলা 16 বছর। 3 বাচ্চা, 1 মেয়ে 2 ছেলে। তাইলে এখন একটু 16 বছর আগে যেমনটা ছিল শরীরটা, হ্যাঁ, যেমন জোর ছিল, তাগড়া ছিলেন, এখন তো আরও 16 বছর পরে তো আর একই রকম থাকবো না, তাই না? ব্যথা বেদনা তো শুরু হইব। এটার জন্য এই ইনজেকশন পদ্ধতি এইটা দায়ী, এটা 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 নিজে নিজে বুঝছেন না, কিন্তু এই বুঝটা ঠিক না। এটা ঠিক না যে এটা আমি ওনার কাছ থেকে শুনি, একটু ভালো করে ডাক্তার বলুক, হাফ ডাক্তার। থ্যাংক ইউ ম্যাডাম। কোনো একটা পদ্ধতি আসলে দীর্ঘদিন ব্যবহার করা উচিত না। তাছাড়া ওনার যে সমস্যা, দীর্ঘদিন যাবৎ ইঞ্জেকশন মাধ্যমে আছেন এবং উনি কোনো বাচ্চাও চান না, সেই ক্ষেত্রে ওনার জন্য সবচেয়ে ভালো পরামর্শ হলো একটা স্থায়ী পদ্ধতি নেওয়া। এবং আমরা বলি, কিন্তু আসলে ওনারা মানতে রাজি না যে স্থায়ী পদ্ধতি মানে বিভিন্ন ধর্মীয় সমস্যাগুলি বেশি দেখায়। যদি স্থায়ী পদ্ধতি একান্তই নিতে না চান, সেক্ষেত্রে পদ্ধতিটা চেঞ্জ করে সে বড়ি খাইলো কিছুদিন, তারপর তার হাজব্যান্ডে কিছুদিন কোনো একটা পদ্ধতি ব্যবহার করলে, এরকম করলে ইনশাআল্লাহ তার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। তাছাড়া এটা যেহেতু ওনার বয়স হয়েছে এখন, বয়সের কারণেও মানে ঠিকমতো খাওয়া দাওয়া ঠিকভাবে করে না, ঠিকমতো চেকামে আসে না। হ্যাঁ জি জি, ক্যালসিয়াম আয়রনের অভাব আছে, সেই কারণে তার এই সমস্যাগুলি হতে পারে। তা আমরা তো বলি যে যে কোনো সমস্যা আসে ওনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরাও যথাসাধ্য চেষ্টা করি ওনাদের সমস্যাগুলি সমাধান করে দেওয়ার জন্য। ওনারা যেটা ভাবেন যে আসলে এগুলোর সাইড এফেক্ট, মানে এই যে পদ্ধতি নেবার সাইড এফেক্ট হিসেবে অনেক দিন পরে এই ব্যথা শুরু হয়, নানা রকমের কমপ্লিকেশন শুরু হয়, সেই সাইড এফেক্টটা মানে আসলে এই সাইড এফেক্ট কতখানি, মানে এই ধারণাটা কিভাবে হলো এবং এটা ওনাদের ধারণাটা কতখানি সত্য, সেটা আমি একটু জানতে চাই।
ওনারা আসলে যেই কমপ্লেনগুলো করে আসলে এগুলি পদ্ধতির কারণে, ইনজেকশনের কারণে যেগুলি হয় সাধারণত পিরিয়ডের সমস্যা হয়, বেশি হতে পারে, কম হতে পারে, বন্ধ থাকতে পারে, শরীর মোটা হয়ে যেতে পারে, ওজন বেড়ে যেতে পারে, এইগুলি। পেয়ারা আপার ওষুধ টষুধ কিন্তু চাই। এই সেন্টারের কর্মকর্তারাও আছেন, ক্যামেরার ওপারে বসে আছেন, তাদের কাছে আমরা একটু অনুরোধ রাখছি। পেয়ারা আপা আজকে সব ওষুধ সব কিছু নিয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে? কে বলবেন আর? আমার নাম মাহমুদা খাতুন। আজকে 7-8 মাস হইব। তে বর্ষি ভরে এর পরে শরীরের কোনো কিতাব হয় না, অন্য কারণে এর পরে শরীরের তলা মানে নিচতলা বেদনা করে, ব্যথা করে, আর কোমরে ধরা এইসব আর কি, আর মাথা ঘুরা, মাথা ব্যথা করে। বাচ্চা কয়টা? 2 ছেলে 1 মেয়ে। কাঠির মধ্যে যে ওষুধটা আছে প্রোজেস্টেরন নামে একটা হরমোন ওষুধ, এই হরমোনটার একটা কাজ হচ্ছে অনেক সময় মাসিক চক্রটাকে একটু অনিয়মিত করে ফেলে, অনেক সময় বন্ধ থাকে, অনেকের ব্লিডিং শুরু হলে বন্ধ হতে চায় না, অনেকের মাসিক হয় নিয়মিত পরিমাণে কমে যায়, এই সমস্যাগুলো থাকে, এগুলোকে স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে। তল পেটে ব্যথা সাথে কাঠির কোনো সম্পর্ক নেই, কিছু পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে হবে যে এটার কারণ কি, সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে, এটার সাথে কাঠির কোনো সম্পর্ক নেই। পরীক্ষা ওনারা কোথায় করাবেন? মানে আপনি তো মেডিকেল অফিসার, মানে এখন এখানে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্র, এখানে কি এই পরীক্ষাগুলো করার তো কোনো সুযোগ নেই, কিন্তু আপনার হাসপাতালে কি রয়েছে কিনা এই হাসপাতালের সার্ভিসটা সম্পর্কে আরেকটু পরিষ্কার জানতে চাই। এবং এখন মাহমুদা আপা ধরেন কালকে সকালে গিয়ে সরকারি হাসপাতালে যাবে, তার কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে, কার্ড লাগবে কিনা, কয় টাকা লাগবে, এগুলো নিয়ে কিন্তু মানে আমি জানি যে স্বাস্থ্য সেক্টরে মেয়েদের জন্য অনেক রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু ওনারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন না। অনেক সময় মাঝখানে দালাল চক্র থাকে, অনেক সময় দেরি হয়, অনেক সময় গাফিলতি হয়, এই কারণে ওনাদের এক ধরনের অনীহাও থাকে। মানে এই অনুষ্ঠানটা করব তাতেও তো তাদের এক ধরনের তাড়াহুড়া, যে ধান কাটবে, বাড়িতে ঘরে কাজ আছে, অনেক কিছুই আছে, সুতরাং এটা তো মেনেও তাদেরকে মানে সার্ভিসটা যাতে তাড়াতাড়ি হয় সেজন্য তো এই মানে সরকারের একটা বড় প্রায়োরিটি সেক্টর হলো যে একেবারে নারী স্বাস্থ্য এবং একেবারে কমিউনিটি হেলথ ক্লিনিক, বারবার করে একেবারে প্রতি 6,000 মানুষের জন্য কমিউনিটি ক্লিনিক করেছেন এবং সেখানে প্রাথমিক সব রকমের চিকিৎসা সেবা পাওয়ার কথা। এখন আমি সরকারি হাসপাতালের কথা বলি, উনি মাহমুদা খাতুন কালকে গেলে কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে, কি আপনারা প্রম্পট কি সার্ভিস দেবেন? হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে 600-700 রোগী দেখা হয়। একজন মেডিকেল অফিসার বা স্টাফ যারা আছেন আপনাদের আর অন্য চিকিৎসক যারা আছেন তারা কি মানে যথেষ্ট? হবিগঞ্জ পূর্বে ছিল 100 শয্যার হসপিটাল, এখন 250 শয্যাতে উন্নত করা হয়েছে, কিন্তু এখনও কার্যক্রম চালু করা হয়নি ম্যান পাওয়ারের জন্য, ম্যান পাওয়ার শর্ট। এখানে আমরা মেডিকেল অফিসার, মহিলা মেডিকেল অফিসার 3 জন, পোস্ট অনেক ফাঁকা আছে, এই জন্যই সমস্যা। আর 100 শয্যার হাসপাতালে ভর্তি থাকে 300 রোগী, এটা একটা বড় সমস্যা। হয়তো 250 শয্যার যখন কার্যক্রম চালু হয়ে যাবে, আমরা আরও ডাক্তার পাবো, আরও স্টাফ পাবো, তখন হয়তো এই সমস্যাগুলো সমাধান হবে। আমাদের নতুন 8তলা ভবন চালু হয়েছে, ওখানে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের প্রথম বৎসরের ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম চালু হয়েছে, শুরু হয়েছে। সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত বহির্বিভাগ খোলা থাকে। তো 3টা ওখানে 15 বছরের মহিলা থেকে একদম অনূর্ধ্ব, সেই একটা রুমে আমরা বসি 3 জন, আর একটা শিশু বহির্বিভাগ 0 থেকে 14 বছর বয়স, আর একটা পুরুষ বহির্বিভাগ। তো সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত একটু টিকিট কাটতে হয়, টিকিট কাটার ব্যবস্থা আছে, ওখানে 5 টাকা করে টিকিট, ওখানে লাইনের ব্যবস্থা আছে। এবং আমাদের এখানে মোটামুটি সব ধরনের ইনভেস্টিগেশন হয়, ব্লাড, ইউরিন, সব ল্যাব ইনভেস্টিগেশন, আলট্রাসোনোগ্রাফ, এক্স-রে হচ্ছে। তারপরও কিছু মেশিনের একটু সমস্যা আছে, এটা গভর্নমেন্টকে বারেবারেই নক করা হচ্ছে, তারপর আমরা মেশিন পাচ্ছি না ভালো। এটা সুযোগ পেয়ে সুস্মিতা বলে দেন, এবং আমরা এই জানি এই অনুষ্ঠানটি সব
মানুষদেরই একটা খুব প্রিয় অনুষ্ঠান। যারা ভুক্তভোগী, যারা নানা রকম এরকম অসুবিধার মধ্যে থাকেন, যে বিশেষ করে এই মায়েদের কথা, মায়েরা তো খুব মনোযোগ দিয়ে এই অনুষ্ঠানটি দেখেন। আর যারা সার্ভিস দেন, চিকিৎসকদেরও খুব প্রিয় একটি অনুষ্ঠান, এবং যারা হেলথ সেক্টরে আছেন তারা একটু শুনে নেন, দেখে নেন, টুকে নেন যে কোথায় কি করতে হবে, কার জন্য কি পাঠাতে হবে। এই অনুষ্ঠানটির সার্থকতাই এখানে। আমরা আশা করি সুস্মিতা যেই সুযোগটি নিয়ে নিলেন, অন্তত যেই সংশ্লিষ্ট যারা আছেন তারা এটার প্রতি একটু নজর দেবেন, যাতে এখানে যে জনবল কম, এই তা না হলে আসলে এই অভিযোগ আমরা শুনতেই থাকবো, অভিযোগ কোনো শেষ হবে না। আমরা আরেকটু অভিযোগ শুনি, তারপরে শেষ করে দেব না? আসসালামু আলাইকুম। জি আপা, ভালো আছি। আপনারা ভালো আছেন? আপা আমার জি আপা, আমার এক ছেলে এক মেয়ে, তারপরে ছেলে হয়েছে প্রথম, এরপরে মেয়ে হয়েছে। আবার দ্বারা ডেলিভারি হয়েছিল। আবার হয়েছিলাম আমি যে আমার স্বামীও বলছেন যে আমার 2 বাচ্চা, এক ছেলে এক মেয়ে, সুন্দর পরিবার, আমি আর বাচ্চা নিতে চাই না। তারপরে আবারে আমি হয়েছি, আপা এক ব্যবস্থা করেছেন যে 10 বছরের লেগে আপনারা এক ব্যবস্থা দিতেছি, আপনি যে সময় আছে বাচ্চা নেবেন। তারপরে আপা আমার প্রপার্টি লাগাই দিছিল, সরে গেছে, কোনো সমস্যা না। এরপরে সাদা ভাঙ্গে আপারে হয়েছি, আবার ওষুধ লিখে দিন কমে, ওইটার লেগে আমি আইছিলাম। আগে সাদা স্রাব যায়, তলপেটে ব্যথা, এটার লেগে আইছিলাম। শারমিন আক্তার। জি আপা, জি আপা, ক্লাস 5 পড়ছিলাম, এরপর এসে পড়ছি না। শুনে মনে হয় যে একটু পড়াশোনা জানেন, সুন্দর করে গুছায়, কি সুন্দর করে আরেকটু করলে আরো ভালো করতে মনে হয় না? আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো আছেন নি? আপা আমি আইছি এখন, যে আরও আসলাম। আমি গর্ভবতী, 7 মাস চলছে আমার। আমি আমার পিঠের বুঙ্গ ধরে তে আর কিতা মুখের মাঝে গুড়া গুড়া বাড়ে, তাই লেগে আমি আইছিলাম। দেখছেন? আচ্ছা, ওষুধ দিছুন, একটু ব্যথা হরে পিঠের মধ্যে আর কি। দেখতাম, দোয়া করতাম। আহারে আহারে, একটু দোয়া করে দেন। হ্যাঁ, আমি ওনার সাথে একটু কথা শুনি, আমি আপনার সাথে একটু গল্প করি। নামটা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালোই আছে। আপনারা সবাই আছে আমার সালাম আদাব। আপনার কাছে আমার একটু কথা আমার বলবার আছে। আমার দিদিমণি খুব কর্মকর্ত, ভালোই, আল্লাহ রহমতের তাই শান্তি ভাই। এর জন্য আজকে আইসি দিদিমণির উপলক্ষা। তোমরা তারা আমরা দেখতা, আমরা মহিলা এখন অনেক মহিলা আছে, অনেকটা বিভিন্ন ধরনের অসুখ বসুখ আছে। আপনারা দয়া করে ওষুধ আনিয়া থাকুন, এরারে দিতা আমরাও পাইতাম। আসতে পারে। জি জি। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন তো? 4 মাস ধরে গর্ব আমার, কোমর ধরা, পেটের তলা রোগে জিলকায়, যেমন পেটের তলা ডাটুয়া থাকে, এরপরে আত্মা চাবায়, রাত ঘুমাইলে বুদ্ধি করে। ওই ওষুধের লাগে আসলাম। আসসালামু আলাইকুম। জি আপা, ভালোই। 6 মাসের গর্ব, কোমরে চাবা আর পাওয়াত বসে থাকলে ফুলিয়া জায়গা। 2 নাম্বার। জি। বড় বাচ্চার বয়স কত? 4 বছর। 4 বছর পরে জি জি। স্বামী কি করেন? গৃহস্থী করে। জি। এই যে আপা আছেন, দেখবেন, ওষুধ দিবেন, ঠিক আছে? আর কি? আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ভালো আছি। তে আমার 7 মাসের গর্ভ, কমরে মাইস ফিটে, এরপরে ব্যথা করে, এই হাত পাও আঁকড়িয়ে আনে, এরপরে দেওয়া মাথাটা যেমন ঘুমাইলে পর বিয়ার হয়ে যায়, এরপরে যেমন লড়াচড়া দিলে পর মাথাটা জেগাতায়, এই সমস্যা আমার। আপা দেখছে তো? না, তাইলে দেখাইছে পাইছি না। আচ্ছা, আজকে সব হয়ে যাবে। আজকে নুরজাহান আপা দেখবেন, আজকে সুস্মিতা, ডাক্তার সুস্মিতা দেখবেন, সবাই দেখে ওষুধ যা লাগে এখান থেকে সবাই। জি জি। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জেকশন লই, এখন
ইঞ্জেকশন দিল আমাকে এই কিস্তি আমি মাসি হইতেছে না বাচ্চা দুইটা এক ছেলে এক মেয়ে তারা পড়ালেখা করে এখন নিতাম নাকি এখন মাসি হইতেছে না আমার নাম নাহার। উনি ইঞ্জেকশন নিতেছে প্রায় 3 বছর যাবত, আমার কাছে লিস্ট আছে, আমি জানি। তার ইঞ্জেকশনের ডেট গেছে গত মানে 10 তারিখ, তে মেন্স হয়েছে, এখনও দেই নাই। এখন আমি তো মানে ফার্স্ট ডোজ ভিজিটার আপা দেন, সেকেন্ড ডোজ থেকে আমি দেই। এটা আমার ক্লায়েন্ট। ইঞ্জেকশন নিলে এমনি মাসিক বন্ধ থাকে, এমনিতেই মাসিক বন্ধ থাকে। তারপরে তার 7 মাস পরে মাসিকটা এখন হয়েছে, হওয়ার পরে আমি এখন ইঞ্জেকশন দিতেছি না, বলছি যে দেখা যাক মাসিক একটু ভাঙুক, ভাঙলে পরে তার 7 দিনের ভিতরে আমি দিয়ে দিব ইঞ্জেকশন। তার প্রশ্নটা ছিল যে ইনজেকশন নিলে মাসিক বন্ধ থাকে 7 মাস, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা স্বাভাবিক। ওনার একটু কনসার্ন, এটা আপনি একটু বলে দেন। ইনজেকশন নিলে সাধারণত মাসিক বন্ধ থাকে, এর ভিতরে যে হরমোন ওষুধটা থাকে সেটা তো আমরা কিছুদিনের জন্য বন্ধ রাখি না। যেমন পিলের মধ্যে 28টা ট্যাবলেট থাকে, 21টা হরমোন আর 7টা আয়রন। এই 7টা যখন খাই তখন ওই সময়টাতে মাসিক হয়, কিন্তু ইনজেকশানে হরমোন ওষুধটা তো কন্টিনিউ থাকে শরীরে, সব সময় প্রবাহিত, রক্তের মধ্যে প্রবাহিত হতে থাকে। অনেক সময় মাসিক বন্ধ থাকতে পারে, এটা স্বাভাবিক। তবে আপনার দ্বিতীয় ডোজ যে যখন তারিখ আসবে তখনই আপনি নিয়ে নেবেন, দেরি না করে। আমরা আগে বলেছি যে এই অনুষ্ঠান মানে অনেক সময় আমাদের যে অপ্রাপ্তি থাকে এক ধরনের, দূর থেকে আমরা সংযুক্ত হই, কিন্তু কাছে বসে তাদের কথা শোনা, তাদের ছুঁয়ে দেখা, সেইটা অনেক সময় হয় না। সেই দূরত্ব দূর করবার জন্যই একেবারে মাঠে এসে বসেছি। আর এটার সঙ্গে একটু বাড়তি পাওনা আমাদের সকলেরই জন্য, সকলের পাওনা হলো আনন্দ, কারণ তারা এই অনুষ্ঠান একসঙ্গে অনুষ্ঠান করছেন, অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, আর পাশাপাশি অনুষ্ঠানটি শেষ হয়ে যাবার পর তারা এখান থেকে ওষুধ নিচ্ছেন। যতটুকু সরকারি ওষুধ বরাদ্দ থাকে ততটুকুই তারা নিয়ে যাবেন। এইটুকু প্রাপ্তি নিয়ে, আমাদের এই প্রাপ্তির আনন্দ নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান হবিগঞ্জ থেকে, হবিগঞ্জের পৈল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রের মাঠ থেকে বিদায় নিচ্ছি। আবারও কোথাও হয়তো দেখা হবে কানেক্টিং বাংলাদেশে। সেই পর্যন্ত থাকুন এটি নিউজের সঙ্গেই।